मैं परिंदा बेसब्र था उड़ा जो दर बदर, कोई मुझको यूं मिला है जैसे बंजारे को घर। नए मौसम की सहर या सर्द में दोपहर, कोई मुझको यूं मिला। কিছুদিন আগেই তের ইয়ার ফাইনাল টেস্ট শেষ হলো। জাঙ্কুক তেকে কথা দিয়েছিল তার ইয়ার ফাইনাল শেষ হলে সে কিছুদিনের জন্য তেকে বাংলাদেশে নিয়ে যাবে, আর সেই কথা রাখতেই আজ তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিছুক্ষণ আগেই দুপুরের দিকে তাদের প্লেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ল্যান্ড করেছে। আজ প্রায় 5 বছর পর প্রথমবার জাঙ্কুক বাংলাদেশের মাটিতে পা রাখলো। অন্যদিকে তে পুরো 1 বছর পর দেশে ফিরেছে। খুশির জোয়ারে ভাসছিল তে, কিন্তু জাঙ্কুকের মুখে সেই চিরচেনা গম্ভীরতা। তে খানবাড়ির সকলকে আগে থেকেই জানিয়ে রেখেছিল তাদের আসার কথা, বিশেষ করে তার বড় আম্মুকে। তারা সবাই জাঙ্কুকের আসার খবর পেয়ে খুশিতে আটখানা। জাঙ্কুক আর তের পছন্দের খাবার রান্না বান্নার জোগাড় শুরু করে দিয়েছে পুরো বাড়িতে। এয়ারপোর্টের সকল ফর্মালিটিস পূরণ করে লাগেজগুলো পেতেই তেকে নিয়ে বাহিরে বেরিয়ে এলো জাঙ্কুক। সে পা থেকে মাথা পর্যন্ত নিজেকে কাভার করে নিয়েছে যেন কেউ তাকে চিনতে না পারে। তার পরনে ব্ল্যাক ডেনিম প্যান্ট আর ওভারসাইজ হুডি, যার অগ্রভাগ মাথার কালো ক্যাপটার উপরে তোলা, মুখে কালো মাস্ক আর পায়ে কালো হাই টপ অ্যাঙ্গেল বুট। তার এরূপ আবির্ভাবে তাকে কোনো পাওয়ারফুল মাফিয়ার থেকে কোনো অংশে কম দেখাচ্ছিল না। অপর পাশে তে বেবি পিঙ্ক রঙের আবায়া আর ম্যাচিং হিজাব পরা তার পাশেই দাঁড়িয়ে আছে। তারা বাহিরে বেরোতেই জাঙ্কুক দেখলো খানবাড়ি থেকে তাদের জন্য গাড়ি আগে থেকে এখানে উপস্থিত। টেকে জাঙ্কুকের সাথে দেখা মাত্রই গাড়িটির মধ্যে থেকে ড্রাইভিং সিটের দরজা খুলে বেগম বেরিয়ে এলো। এতদিন পর তে আর জাঙ্কুককে দেখে বেগম খুশিতে এগিয়ে এসে প্রথমেই জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুকও না চাওয়া সত্ত্বেও বেগমের পিঠে হাত রাখলো। জাঙ্কুকের সাথে কুশল বিনিময় শেষ করে বেগম তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম, কেমন আছো ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, আর এখন তো আরো বেশি ভালো তোমাদের দেখে। বড় আব্বু, আব্বু, চাচু ওরাও আসতে চেয়েছিল, কিন্তু অফিসের জরুরি কাজে আটকে গেছে, তাই আমিই নিতে এলাম তোমাদের। ইটস ওকে, সমস্যা নেই। বেগম তের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে জিজ্ঞেস করে, আসার পথে কোনো সমস্যা হয়নি তো তে? জাঙ্কুকের বোধ হয় এই কথাটুকু সহ্য হলো না। সে তের পরিবর্তে বেগমকে উত্তর দেয়, আমি ওর সাথে ছিলাম পুরোটা পথ, আর আমি সাথে থাকতে ওর কি সমস্যা হতে পারে বেগম? বেগম মুচকি হেসে উত্তর দেয়, হ্যাঁ তাই তো। এখন চলো ভাইয়া, গাড়িতে ওঠো, আমি তোমাদের লাগেজগুলো ঠিকমতো ডিকিতে রেখে দিচ্ছি। অনেক জার্নি করে এসেছো তোমরা, অলরেডি অনেক ক্লান্ত দেখাচ্ছে তোমাদের। জাঙ্কুক গাড়িতে গিয়ে ড্রাইভিং সিটের পাশের সিটে বসলো, আর তে পেছনে প্যাসেঞ্জার সিটে। বেগম সব লাগেজ ঠিক করে তুলে রেখে এসে ড্রাইভিং সিটে বসে। গাড়ি চলতে শুরু করে। তখন জাঙ্কুক তার ফোনে সাইলেন্ট অফ করতে গিয়ে দেখলো স্ক্রিনে জে হপের কল উঠে আছে। জাঙ্কুক কল ব্যাক করে। অপর পাশ থেকে কল রিসিভ হতেই জে হপ বলে, ওই জাঙ্কুক, তুই কই? তোকে পাচ্ছি না কেন? আমি আজকেই থেকে নিয়ে 1 মাসের জন্য বাংলাদেশে এসেছি। তুই কি আমার বাড়ির বাইরে আছিস? কি, তুই আমাদের না বলে বাংলাদেশে চলে গেলি? ওয়েট, আমি সবাইকে ফোন করে বলে আমরাও বাংলাদেশে আসার ব্যবস্থা করছি। তুই একা একা কিভাবে চলে গেলি আমাদের রেখে? না, তোদের আশা লাগবে না, তোদের ওখান থেকে আমার জন্য একটা কাজ করতে হবে। আমি সব ইনফরমেশন এখনই মেসেজ করে দিচ্ছি। যেই হপের সাথে কল কেটে জাঙ্কুক ভাবতে লাগলো সেদিনের কথা, যেদিন দুর্ঘটনার পর ব্লাস্টের পেছনে কে ছিল সেটা বের করতে অফিসাররা তাদের ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছিল। সেদিন জাঙ্কুক জানতে পেরেছিল ব্লাস্টের আগের রাতে কাই জেল থেকে পালিয়েছে। এরপর থেকেই জাঙ্কুক অফিসারদের আশায় না থেকে নিজের থেকেই কাইকে খুঁজে বের করতে শুরু করে। আর এখন সেই ইনফরমেশনই সে জেহাপের কাছে মেসেজ করে দিয়েছে, যেন জাঙ্কুক ফিরে আসতে আসতে তারা কাইকে খুঁজে বের করে রাখে। কাই বেরিয়ে না আসার আগ পর্যন্ত তের জীবনে ঝুঁকি থাকতে পারে। সেটা ভেবেই জাঙ্কুক কাইকে খুঁজে না পাওয়ার আগ পর্যন্ত তেকে সেফ রাখতে বাংলাদেশে ফিরিয়ে এনেছে। খানবাড়ির সদর দরজা দিয়ে একটা কালো BMW i7 iDrive 50 গাড়িতে ঢুকতেই জিন বেগম, লিসা বেগম এবং ইয়নজন সেদিকে ছুটে গেল, যেন এতক্ষণ বাহিরে দাঁড়িয়ে ওদের অপেক্ষায় প্রহর গুনছিল তারা।
জাংকুক গাড়ি থেকে নামতেই জিন বেগম এসে জড়িয়ে ধরে ছেলেকে। জাংকুকও এক হাতে তার মাকে জড়িয়ে ধরলো। এত বছর পর নিজের একমাত্র আদরের ছেলেকে দেখে মমতাময়ী মায়ের চোখে পানি যেন বাদ সাধল না আর। চোখ ভরে সে ছেলেকে দেখে নিজের তৃষ্ণা মেটাচ্ছে। তিনি তার দুই হাতে ছেলের মাথা ধরে নিচু করে কপালে আলতো একটা চুমু খেলেন। লিসা বেগম আর ইয়ঞ্জনও জাংকুককে জড়িয়ে ধরে। এসো বাবা, ভেতরে এসো। আম্মু তোমার পছন্দের খাবার রান্না করেছি, নিজের হাতে খাইয়ে দিব। ছেলেটা আমার কত শুকিয়ে গেছে, তাই না? আমাকে তো কেউ এখানে পাত্তাই দিচ্ছে না, অথচ এখানে একজনের জিদ্দি ছেলেকে ফিরিয়ে আনতে আমার অবদানও ছিল। আমি কারোর সাথে কথা বলবো না। তের কথাই জিন বেগম এসে তেকেও জড়িয়ে ধরে, চুমু খায় কপালে। আমি জানতাম আমার মাটাই পারবে এটা করতে। তোর কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো রে তে। এসব কেমন কথা? মায়েরা কি কখনো সন্তানদের কাছে ঋণী থাকতে পারে? আমি কি তোমার সন্তান না, নাকি আমাকে পর ভাবো তুমি? জিন হাসি মুখে তের মাথায় হাত রাখে। আমার মাটা তো দেখি অনেক কথা জানে। আচ্ছা যাক, আর বলবো না। আচ্ছা যাক, আর বলবো না। এখন খুশি তো তুই? খুশি। পরপরই ইয়ঞ্জন আর লিসা এসে তেকে জড়িয়ে ধরে, তার কপালে চুমু খায়। এতদিন পর মেয়েকে পেয়ে ইয়ঞ্জনের মন খুশিতে ভরে গেছে। তখন আচমকায় কোথা থেকে যেন ন্যান্সি এসে তেকে পেছন থেকে জড়িয়ে ধরে। সে আজকে স্কুলে যায়নি, তে আসবে শুনে। এতক্ষণ ন্যান্সি বাগানের দিকে লুকিয়েছিল, যাতে তে তাকে না দেখতে পায়, আর হঠাৎ করেই যেন তাকে সে চমকে দিতে পারে। তেকে এত বছর পর দেখে ন্যান্সি খুশিতে গদগদ হয়ে তের দিকে ফিরে বলে, কেমন চমকে দিলাম আপু? তে কিছুটা রাগ দেখানোর ভান করে। এমন কেউ করে? যদি ভয় পেয়ে মরে টরে যেতাম তখন কি হতো? ন্যান্সি সাথে সাথে হেসে ফেলে। আমি জানি এমনটা হবে না, তুমি অনেক স্ট্রং। তাই বুঝি? হ্যাঁ, একদম শতভাগ সত্যি, এই কথায় কোনো খাত নেই। তে আর ন্যান্সির দুষ্টু মিষ্টি কথার মাঝেই ইয়ঞ্জন বলে, হয়েছে, এবার তোরা ভেতরে আয়। অনেক দূর থেকে এসেছিস, ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট করবি। সবাই একসাথে খানবাড়ির ভেতরে চলে আসে। কিছুক্ষণ পর তে আর জাংকুক ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। তখন হল রুমে বাড়ির সকল নারীরা উপস্থিত। জাংকুক তার লাগেজ বের করে এক এক করে আমেরিকা থেকে নিয়ে আসা জিনিসগুলো সবার হাতে ধরিয়ে দেয়। জাংকুক ন্যান্সিকে ডেকে অনেকগুলো চকলেট দিল। ন্যান্সি দুই হাত ভরেও এতগুলো চকলেট তুলতে পারছিল না। তার অবস্থা দেখে সকলে হেসে ফেলে। তবুও ন্যান্সি খুশি হয়ে জাংকুককে ধন্যবাদ দেয়। জাংকুক তার বাবা আর চাচাদের জন্য অনেক কিছু কেনাকাটা করেছে, সেটা সে তার মা চাচিদের হাতে তুলে দিল। তখন জিন জাংকুককে বলে, তুমি না হয় নিজের হাতে এগুলো তাদের দিও। তোমরা দিলেও তো একই কথা মা। ইয়ঞ্জন বলে, তুমি আমাদের পছন্দ কি করে জানলে জাংকুক? তুমি যা যা আমাদের জন্য এনেছো সব আমাদের পছন্দের। জাংকুক ক্ষীণ হাসে। কাম অন চাচি, ইউ নো মি। আমি যখন কোনো কাজ করি সেটা পারফেকশন নিয়েই করি, হোক সেটা তোমাদের জন্য করা শপিং বা অন্য কিছু। লাগেজ থেকে সবাইকে তাদের জিনিস হাতে বুঝিয়ে দেওয়ার পর খানবাড়ির মহিলা সদস্যরা মিলে তে আর জাংকুককে ডাইনিং এ বসিয়ে খাবার বেড়ে দিতে শুরু করে। বোবন বাদে বাড়ির সকল পুরুষ সদস্যরা তখন অফিসে। টেবিল ভর্তি এত এত খাবার দেখে জাংকুক বলে, এত খাবার এখানে কাদের জন্য এনে রেখেছো তোমরা? জিন আহ্লাদি কণ্ঠে বলে, কার জন্য আবার? আমার বাবা আর আমার আম্মুটার জন্য। জাংকুক হতভাগ। আমাকে দেখে কি রাক্ষস মনে হয় তোমাদের? নিয়ে যাও এগুলো, না হলে তোমাদের তেকে খাওয়াও। আমি এতগুলো খাবার খাইতে পারবো না। জাংকুকের কথায় তে খাওয়া রেখে তেতে ওঠে। আপনি কি আমাকে রাক্ষস বলতে চাচ্ছেন? রাক্ষস না হলে রোজ রোজ আমার মাথা খাস কিভাবে তুই? আপনার মাথা খাওয়া আর এতগুলো খাবার খাওয়া কি এক কথা হলো নাকি? তে আর জাংকুককে জিন থামাই। হয়েছে, এবার থাম। এই খাবারগুলো খেয়ে শেষ না করা পর্যন্ত তোদের আমরা কোথাও যেতে দিচ্ছি না। জিন বেগম আর বাকিদের জোরাজুরিতে তে আর জাংকুক এতক্ষণ খাওয়ার অত্যাচার সহ্য করে পেট ভরা নিয়ে উপরে আসলো। জাংকুক তার এক হাত পেটে অন্য হাত দেয়ালে ঠেকিয়ে বলে, আগে এই অত্যাচারের কথা জানলে আমি জীবনেও দেশে ফিরতাম না। তে জাংকুকের অবস্থা দেখে তাকে আরো বিরক্ত করে হেসে ফেলে। এবার বুঝুন খেলা। জাংকুক থেকে পাত্তা না দিয়ে তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। তেও জাংকুককে হেনস্থা করতে পেরে আপন মনে হাসতে হাসতে নিজের রুমে চলে আসে। তে তার রুমে গিয়ে আসরের নামাজ আদায় করে ঘুমিয়ে পড়ে। 2 ঘন্টা পর মাগরিবের আজান পড়ে গেল। আজানের ধ্বনি কানে আসতে তে উঠে ফ্রেশ হয়ে উঁচু করে মাগরিবের নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে জায়নামাজ গুছিয়ে উঠতে না উঠতেই ন্যান্সি তার রুমে এসে হাজির। তেকে সাথে করে ন্যান্সি নিচে গেল।
জাংকুক তার রুমে ঘুমিয়েছিল। তার ঘুম থেকে উঠতে রাত বাজে 8টা। এতক্ষণে বাড়ির সকল পুরুষ সদস্যরা এশার নামাজ পড়ে বাসায় এসে পড়েছে। বাসায় এসে তারা জাংকুককে খুঁজতে শুরু করলো। জিন ডেকে পাঠায় জাংকুককে ডাকতে। তেজে তখন বিকেলে জাংকুকের সাথে পাঙ্গা নিয়েছিল, সেটা সে ভুলেই বসেছে। সে সাদা মনে চলে গেছে ওপরে জাংকুককে ডাকতে। জাংকুক তখন এমনিতেও দরজা খুলে বেরিয়ে আসছিল। আচমকা তেও জাংকুককে ডাকতে এসে বেখেয়ালিতে জাংকুকের সাথে ধাক্কা খেতে খেতেও বেঁচে গেছে। জাংকুক তেতে ওঠে। চোখ কোথায় নিয়ে ঘুরিস? একটু হলে তো আমার গায়ে এসে পড়তি। ক্ষমা করবেন, আমার খেয়াল রাখা উচিত ছিল। আমি আপনাকে ডাকতে এসেছিলাম। আব্বু, চাচু আর বড় আব্বু আপনাকে ডাকছে। একটু আগে তারা বাসায় ফিরেছে। আপনার সাথে একসাথে ডিনার করার জন্য তারা অপেক্ষা করছে। কথাটা শুনেই জাংকুক বেঁকে বসে। আমি যাব না, তুই যা। আপনি কি এখনো বড় আব্বুর উপর অভিমান করে আছেন? তাহলে একটি হাদিস বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মুসলিমের জন্য জায়েজ নয় যে সে তার অন্য কোন মুসলিম ভাইয়ের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করবে। কেউ তা করলে সে মৃত্যুর পর জাহান্নামে প্রবেশ করবে। আর 1 বছর কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা তো তাকে হত্যা করার ন্যায়। আপনি তো 1 বছর নয়, পুরো 5টি বছর তাদের সাথে কোনো কথা বলেননি, তাকে বলার সুযোগও দেননি, এমনকি কোনো যোগাযোগও রাখেননি। একজন বাবার মনে যে কতটা কষ্ট হয়েছে তা কি কখনো বোঝার চেষ্টা করেছেন? তাহলে বলুন, এটি কবিরা গুনাহ ও হারাম জেনেও কি আপনি বড় আব্বুর সাথে কথা না বলে থাকতে পারবেন? জাংকুক কোনো জবাব দিল না, শুধু চুপচাপ তের দিকে তাকিয়ে রইল। তে আবারও বলে, কি হলো, কিছু বলুন। জাংকুক এতক্ষণে উত্তর দেয়, ঠিক আছে, সামনে থেকে সর। কথাটি বলে জাংকুক প্যান্টের পকেটে হাত গুজে নিচের দিকে চলে গেল। তে খুশি হয়ে জাংকুকের পিছু পিছু নেমে আসে। জাংকুককে দেখা মাত্রই নামজুন খান ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরে। জাংকুকও তার বাবাকে জড়িয়ে ধরল। নামজুনের চোখে মুখে ছেলেকে ফিরে পাওয়ার আনন্দ চিকচিক করছে। তার চোখ থেকে নীরবে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই জাংকুক সেই ফোঁটা মাটিতে পড়ার আগে নিজের হাতে তুলে নেয়। সে বাবার চোখে চোখ রেখে বলে, আমাকে ক্ষমা করে দিও বাবা, তোমাদের কষ্ট দেওয়ার জন্য। না বাবা, হয়তো ভুল আমারই ছিল। আমি বেশি কঠিন কথা শুনিয়ে দিয়েছিলাম তোমায়। তুমি এমনি এমনি তো আর বাড়ি ছাড়োনি। যেভাবে তার বাবা তার দোষ নিজের উপর নিচ্ছিল সেটা দেখে জাংকুক উপলব্ধি করলো তার প্রতি তার বাবার প্রগাঢ় ভালোবাসা। এমন দৃশ্য দেখে জিন বেগম আর তেসহ সকলের আবেগে চোখ ভরে এসেছে। জাংকুক তার বাবাকে বুঝিয়ে সুঝিয়ে তার চাচুদের সাথে কুশল বিনিময় করলো। এরপর তারা একসাথে রাতের ডিনার করে। খাবার শেষ হলে হল রুমে বসে সবাই একসাথে গল্প গুজব করছে অনেক রাত পর্যন্ত। তারপরে যে যার যার রুমে চলে যায়। পরের দিন সকালে তে ফজর পড়ে কুরআন তেলাওয়াত শেষ করে নিচে নামলো বাগানে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু নিচে নামতে সে দেখলো বেগমকে পুরোপুরি ফর্মাল গেটআপে তৈরি হয়ে ব্রেকফাস্ট করতে। বেগম তেকে দেখা মাত্রই কাছে ডাকে, আরে তে, কোথায় যাচ্ছ? তে মিষ্টি হাসি উপহার দেয়। এই তো বাগানের দিকে যাচ্ছিলাম। আপনি কি অফিসে যাচ্ছেন? হ্যাঁ, কিছুদিন আগে আমাদের কোম্পানির রিনোভেট করানো হয়েছে, সেটার কাজ আজ পুরোপুরি কমপ্লিট হয়েছে। এখন সেটাই দেখতে যাচ্ছি। তুমি যাবে আমার সাথে? এটা তো অনেক ভালো সংবাদ, কিন্তু আমি কি যেতে পারবো সেখানে? হ্যাঁ, যেহেতু তুমিও খানবাড়ির একজন উত্তরসূরি, সেহেতু কোম্পানিটা তোমারও, তাই না? তাই আমি মনে করি তোমারও দেখা উচিত। তুমি যাবে? গেলে আমার ভালো লাগবে। বেগম এই পর্যন্ত কখনো কোনো কিছু নিয়ে তেমন আবদার করেনি তের কাছে। যেহেতু বেগম আজ এত করে বলছে, সেহেতু তে যেতে রাজি হয়ে যায়। তে বেগমকে বলে ওপরে গেল তৈরি হয়ে আসতে। একটু পর তে তৈরি হয়ে জাংকুকের রুমের সামনে দিয়ে যাচ্ছিল। তখন আচমকা জাংকুক তার রুমের দরজা খুলে এলোমেলো চুল নিয়ে ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখলো তে তৈরি হয়ে কোথাও যাচ্ছে। জাংকুক তাকে পেছন ডাকে, কোথায় যাচ্ছিস এত রেডি হয়ে? তে পেছন ফিরে জাংকুককে দেখা মাত্র স্বাভাবিকভাবে বলে, বেগম ভাইয়া বললো আমাদের কোম্পানি নাকি কিছুদিন আগে রিনোভেট করা হয়েছে, সেটাই দেখতে নিয়ে যাবে। জাংকুক তখন বুকে 2 হাত ভাঁজ করে দেয়ালে ঠেস দিয়ে যায়নি। যা, রুমে গিয়ে ড্রেস পাল্টে আয়, তুই কোথাও যাচ্ছিস না। তে অবাক হয়, কিন্তু কেন? কারণ তোর জাংকুক ভাইয়ের পারমিশন নেই, তাই নিচে গিয়ে বেগমকে এখনই মানা করে দিয়ে আয়, তাড়াতাড়ি যা। তে জাংকুকের কথাটা ধরতে না পেরে বলে, বেগম ভাইয়া অনেক শখ করে বলেছে আমাকে তার সাথে যেতে, আমি না করে দিলে কষ্ট পাবে তিনি। জাংকুকের ভাবলেশের উত্তর, তো পাক।
তে বুঝতে পারলো জাঙ্কুককে বুঝিয়ে কোনো লাভ হবে না। সে নিচে গিয়ে বেগমকে বলে, ভাইয়া আপনি চলে যান, আমি যাচ্ছি না। বেগম অবাক হলো, কেন? তুমি তো তৈরি হয়ে এসেছো, তাহলে যাবে না কেন? হ্যাঁ তৈরি হয়েছিলাম, কিন্তু এখন আর ইচ্ছে করছে না। আপনি চলে যান, আপনার সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। আরে না, কোনো সমস্যা নেই। আর তোমার যেতে ইচ্ছে না হলে কোনো জোরাজুরি নেই। আচ্ছা তাহলে আমি আসছি, সাবধানে থাকো। হুম, আপনিও সাবধানে যাবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তে বেগমকে বিদায় জানিয়ে ওপরে এসে দেখলাম জাঙ্কুক এখনো সেই আগের জায়গায় পূর্বের নাই বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। তেকে দেখে সে বলে, আমার জন্য 1 কাপ কফি পাঠিয়ে দে, একটু পরে আমি বেরোচ্ছি। বেরোচ্ছি মানে? কোথায় যাচ্ছেন আপনি? কেন, যাবি তুই আমার সাথে? তে মুখ ভেঙচি দিয়ে নিজের রুমে যেতে যেতে বলে, মোটেও ইচ্ছুক নই আমি আপনার সাথে যেতে। জাঙ্কুক দুষ্টু হাসে, বুঝে বল, সত্যি বলছিস তো? তে তার রুমের ভেতর থেকে চেঁচিয়ে বলে, কোনো মিথ্যে কথা নেই এখানে। জাঙ্কুক আবারও বলে, তোকে না বললাম আমার জন্য কফি পাঠিয়ে দে। তে না বেরিয়ে নিজের রুম থেকে চেঁচিয়ে উত্তর দেয়, পারবো না, নিজের কাজ নিজে করে নিন। তখন জাঙ্কুক বুঝতে পারলো তে অভিমান করে আছে, তাই সে হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে হেসে নিচে চলে গেল নিজের জন্য কফি বানাতে।